গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো আর ইউনিফর্ম ফ্লোর মধ্যে পার্থক্য বুঝেছো তো না? তো আমরা যে গ্র্যাজুয়ালি বেরিড ফ্লোটা পড়বো, কেন পড়বো সেটা আমি বলবো। গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো আমরা আগে কিন্তু ইউনিফর্ম ফ্লো পড়েছি, বুঝছো? চ্যাপ্টার 5, 6, 7 পর্যন্ত ইউনিফর্ম ফ্লো, বুঝতে পারছো? চ্যাপ্টার বইতে চ্যাপ্টার 5, 6, 7টা আমরা পড়লাম, ডিজাইন, এগুলো সব ইউনিফর্ম ফ্লো। কিন্তু গ্র্যাজুয়ালি বেরিড ফ্লোটা হচ্ছে লাস্টের দিকে আছে, চ্যাপ্টার 9 বইয়ের মধ্যে, ভেন্টিচুর বইতে চ্যাপ্টার 9 and 10। আর আমি তোমাদেরকে লেকচার নোট দিব, সেটার মধ্যে একটা লেকচার নোটের মধ্যে সব আছে, সব পাওয়া। তো আমি আজকে এই ক্লাসে বলতে যাচ্ছি যে গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো এবং ইউনিফর্ম ফ্লোর মধ্যে ডিফারেন্সটা কি। আমরা আগে ইউনিফর্ম ফ্লো করেছি, যেটা আর কি স্লোপ, বেড স্লোপ, ওয়াটার সারফেস স্লোপ এবং ফ্রিকশন স্লোপ সব সমান। বাট এখানে কিন্তু তা না, ডিফারেন্স আছে। মানে বেড স্লোপ ইজ নট ইকুয়াল টু S0, is not equal to SF, is not equal to SW, কোনটাই সমান না। এক এক জায়গায় এক রকম ডেপথ। যেমন আমরা যদি কোনো জায়গাতে পানি পড়ে ড্রপ হয়ে যায়, এখানে যদি কোনো একটা খন্দক থাকে, পানিটা এভাবে পড়বে না, পড়বে তো। সেই জন্য এটাকে বলা হয় হাইড্রোলিক ড্রপ অথবা গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো। আর মনে করো যে এখানে কোনো একটা ড্যাম থাকে পানির মধ্যে, ড্যাম যদি থাকে তাহলে পানিটাকে বাধা পেল না, বাধা পেলে এরকম সারফেসটা হবে না। এটা হলো ড্রপ, এটা হলো ব্যাক, এটা হলো ড্র ডাউন, ড্রপ। এটা হলো ব্যাকওয়াটার, ব্যাকওয়াটার, ব্যাকওয়াটার বোঝো তো? পানি আটকে, ড্যামের মধ্যে আটকে গেলে উল্টা দিকে যাতে ফ্লো করে, এই জন্য ওয়াটার সারফেসটা বেড়ে যায়, গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে আপ স্ট্রিমে, বুঝতে পারছো? এই জন্য Y1 এখানে একটা কম, এখানে একটা, বিভিন্ন জায়গায় একরকম। সেই জন্য এই জিনিসটা আমাদের পড়তে হবে। আমরা গ্র্যাজুয়ালি বেরিড ফ্লোটা কেন পড়ি সেটা আমি বলতে যাচ্ছি এখন। দুইটা ডিফারেন্স বুঝছো তো, ইউনিফর্ম ফ্লো আর গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো? বলো। জি স্যার, বুঝতে পারছি। এখন আমরা যদি ইউনিফর্ম ফ্লো আর গ্র্যাজুয়ালি বেরিড ফ্লোটা কেন আমরা পড়াই সেটা যদি দেখি। যেমন কিছু এক্সাম্পল আছে, আমি এক্সাম্পল দিয়ে এখানে ডাইরেক্টলি যাই। যেখানে দেখো গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো কিভাবে তৈরি হয়। দেখো এখানে একটা ফিগার আছে না, দেখতে পাচ্ছ? ফিগারটা ছোট আকারে, একটা নদীর মধ্যে ডান দিকে ফিগারটা খেয়াল, এদিকে খেয়াল করুন, এখন এটা পরে পড়বো। আমরা ড্যাম দিই, তখন একটা এরকম ব্যাকওয়াটার এফেক্ট হয়। এটার নাম কি কি হবে এটা আমরা পরে পড়বো। একটা ড্রপ দিলে এরকম হয়, তাই না? পানিটা এভাবে পড়ে, তার মানে এটা কিন্তু গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো। এই পোর্শনটা আগে ইউনিফর্ম ফ্লো আসতেছে, কিন্তু এখানে এসে লোকালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি একটা স্লুইস গেট দেই, স্লুইস গেট দেই ফ্লোর মধ্যে, দেখো পানি আসতেছিল এইভাবে, কিন্তু নিচে গিয়ে আবার ঘুরে এবার জাম্প হয়ে যাচ্ছে। এখানটা গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো, এখানটা গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো। তার মানে কি ডিস্টারবেন্স হচ্ছে, ম্যানমেড ইন্টারফারেন্স হচ্ছে, এবং লোকালি এটা চেঞ্জ হচ্ছে ওয়াটার সারফেস, এবং এটা গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো আকারে থাকছে। এবং লোকাল ইন্টারফারেন্সের জন্য কত দূর ইনফ্লুয়েন্স হয় সেটা আমরা আমাদের বের করতে হবে, যে how much upstream will be influenced by this structure. স্ট্রাকচার বলতে কি, ড্যাম, ফল, স্লুইস গেট ইত্যাদি। এবং স্লোপ চেঞ্জ করে যদি আমরা করি, তো গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো আমরা কিভাবে তৈরি করি? একটা হচ্ছে স্ট্রাকচার দিয়ে, একটা ড্যাম দিলাম, একটা ওয়্যার দিলাম, আবার স্লোপ দিলাম, স্লোপ চেঞ্জ করে দিলাম। দেখো এখানে কিন্তু উপরেরটা ফিগারটা দেখতে পাচ্ছ, ফিগারটা ডান দিকে বেশ কয়েকটা ফিগার আছে এখানে এক্সাম্পল। আমি উপরে 3টা বুঝাইলাম, এবং 4 নাম্বারটা হচ্ছে এরকম। যদি একটা ফ্লো আসে, সুপার ক্রিটিক্যাল ফ্লো, এখানে যদি একটা ড্যাম দাও, তাহলে এরকম একটা হাই ভেরিয়েবল ডেপথ বেড়ে যাবে, আবার এটা মিশে যাবে এখানে। আবার যদি তুমি একটা স্লোপটা চেঞ্জ করে দাও, এখানে একটা মাইল্ড স্লোপ আসতেছে, অল্প স্লোপ,
যদি ব্রেড স্লোপটা যদি চেঞ্জ করে দাও, স্টিপ করে দাও, তাহলে পানিটা এইভাবে ফল করবে না। এই যে এই পোর্শনটা, এরিয়াটা হচ্ছে গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো। সিমিলারলি আরো এক্সাম্পল আছে, আমরা এখানে স্লুইস গেট দেই, এবং আরো এক্সাম্পল আছে আমরা এখানে ফল দেই, এখন স্লুইস গেট দেই, ইত্যাদি ভাবে আমরা ফ্লোটাকে যদি আমরা ডিসরাপ্ট করি, কেন ডিসরাপ্ট করবো? আমাদের উদ্দেশ্য অনুযায়ী, আমাদের চাচ্ছি যে আমরা এখানে পানিটা এইভাবে যাবে, সেই জন্য আমরা ডিসরাপশন করি। এই আর্টিফিশিয়াল ডিসরাপশনটা হচ্ছে যে লোকালি যে চেঞ্জ হয় ওয়াটার সারফেসটা, ঠিক আছে? ওয়াটার সারফেস যে লোকালি যে চেঞ্জ হয়, সেই চেঞ্জটাকে আমাদের অ্যানালাইজ করতে হবে। তা না হলে কি হতো বলো? পানি কিভাবে যেত যদি এরকম ভাবে কোনো ডিস্টারবেন্স না থাকতো? তাহলে কি হতো বলো তো, কি বলতে পারছো? হ্যালো, স্যার বুঝতে পারতেছি না স্যার। কি বুঝতে পারছো না? মানে স্যার কি হবে স্যার, এটা বুঝতে পারতেছি না। তুমি ইউনিফর্ম ফ্লো বোঝো? কি বুঝালাম তাহলে এতক্ষণ? কথা বুঝো না আমার? এই যে ইউনিফর্ম ফ্লো কাকে বলে? আজওয়ার সাহেব করেন নাই? স্যার হ্যালো, ডেপথ সবসময় সেম থাকবে স্যার। হ্যাঁ, তাহলে ইউনিফর্ম ফ্লো। আর গ্র্যাজুয়ালি বেরিড স্যার ফ্লো বলে ডেপথ ডেপথ সেম থাকবে না। ডেপথ সেম থাকবে না, তার মানে কি স্লোপ, বেড স্লোপ, ওয়াটার সারফেস স্লোপ সেম থাকবে না ইন গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো, নন ইউনিফর্ম ফ্লো। গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো আর নন ইউনিফর্ম ফ্লো একই রকম, একই জিনিস। এবার এটা কেন করি আমরা? কোন যদি ওয়ার দেই, কোন যদি স্লোপ চেঞ্জ করি, কোন যদি ড্যাম দেই, এখানে ড্যাম দিলাম, এখানে ফল দিলাম একটা, এখানে স্লুইস গেট দিলাম, এইভাবে আমরা এটাকে ফ্লোটাকে চেঞ্জ করি। যদি চেঞ্জ করলে কিন্তু এই ভেরিয়েশনটা হয়, বুঝতে পারছো? দেখো এখানে ভেরিয়েশনটা হচ্ছে। ভেরিয়েশনটা এই জন্য হচ্ছে ভেরিয়েশনটা এই জন্য হচ্ছে যাতে এখানে কিন্তু একটা স্ট্রাকচার দিয়ে আমরা চেঞ্জ করে ফেললাম জিনিসটাকে। বুঝতে পারছো? ইউনিফর্ম ফ্লো এবং গ্র্যাজুয়াল বেরিড ফ্লো এর ডিফারেন্সটা বুঝছো তো নাকি? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এটা আগে পড়বা, হোয়াট ইজ ইউনিফর্ম ফ্লো, হোয়াট ইজ গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো, না হলে তো আমরা বুঝাইতে পারবো না। এখন কিভাবে গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো ক্রিয়েট করা হয় সেটা তো আমি বলছি, যে একটা ড্যাম দিলে পানির মধ্যে, যদি পানি আটকাইতে চাও তাহলে কি হবে? ড্যাম দিয়ে পানি আটকালে প্রোফাইলটা চেঞ্জ হয়ে যাবে না, ওয়াটার লেভেলটা বেড়ে যাবে এখানে ড্যামের গোড়ায় আস্তে আস্তে। এটা আবার ইউনিফর্ম ফ্লো, যেভাবে আসতেছিল সেভাবে সে মিশে যাবে। কিন্তু এই জায়গার মধ্যে যে চেঞ্জটা হলো সেটা তো আমাদের বের করতে হবে, কতটুকু দূরত্ব পর্যন্ত আমাদের এটা অ্যাটাক করে। যেমন আমরা ধরো একটা আমার বাদ দিলাম, গঙ্গাতে বাদ দিলাম না, বাদ দেয় কেন? গঙ্গাতে বাদ, গ্যাঞ্জেস ব্যারেজ প্রজেক্ট ছিল না একটা আমাদের, যেটা হয় নাই। গঙ্গার মধ্যে নদীর মধ্যে যদি বাদ দেই, তাহলে এটার ইনফ্লুয়েন্স যদি ইন্ডিয়া চলে যায় তাহলে তো এটা অসুবিধা, ডিস্টারবেন্স হবে ওখানে। আমাদের টেরিটরি যদি থাকে তাহলে আমরা অসুবিধা নাই। তো আমাদের যদি যে লোকেশনটা আমরা বাদ বানাবো সেই লোকেশনটা চুজ করতে হবে, এবং এর উচ্চতা কত দিব সেটা ঠিক করতে হবে, যাতে এটার ইনফ্লুয়েন্সটা, ব্যাকওয়াটার ইনফ্লুয়েন্সটা আপস্ট্রিমে ক্রস বর্ডার না যায়। এই জন্য টু সিলেক্ট দি লোকেশন টু ডিটারমিন দি হাইট অফ এ স্ট্রাকচার ইন দ্য রিভার অথবা চ্যানেলের মধ্যে আমরা যে পুট করবো, সেটার ইনফ্লুয়েন্সটা কত দূর হয় সেটা আমাদের অ্যানালাইজ করে দেখাইতে হবে। যে আপনাদের আমি যে অ্যানালাইজ করে দেখাবো এই ব্যাকওয়াটার কার্ভ, এই চ্যাপ্টারে যা পড়বো সেটা দিয়ে দেখাতে পারবো যে আমাদের ইনফ্লুয়েন্সটা কত কিলোমিটার উপরে যায় এবং কত কিলোমিটার এটা ইনফ্লুয়েন্সটা থাকে। যদি আমরা 1 মিটার বাড়াই দিই ড্যাম হাইটটা, অথবা 1 মিটার কমাই দিই, যে চেঞ্জ গুলো হবে সেটা আমরা বুঝতে পারি। বুঝতে পারছো? খেয়াল করতে পারতেছ কি আমি বলছি? আমাদের উদ্দেশ্য হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড the influence of the water depth
আর ওয়াটার ডেপথ হলে কিন্তু ভেলোসিটি ডিসচার্জ সবকিছু কিন্তু এফেক্ট করে ওয়াটার ডেপথ in order to put a structure in the river or to change the slope of the channel. Slope of the channel দিয়ে চেঞ্জ করলে তোমরা পারি দেখো স্লোপ চেঞ্জ করে দিছে এখানে স্লোপ আসছিল মাইল্ড আমরা স্টিপ করে দিছি এখানে সাব ক্রিটিক্যাল ফ্লো এখানে সুপার ক্রিটিক্যাল ফ্লো দুটার মধ্যে জয়েন্ট যে করলাম এই যে এইটাই গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো এটা আমরা পড়বো প্রোফাইল গুলো আমাদের কথা হলো why we are studying the gradually vary flow আমরা এক কথা বলতে পারি to determine the man-made changes influence of man-made changes on the river অথবা channel due to intervention of the flow by using dam sluice gate changes of the slope and where ইত্যাদি যদি ফিট করি তাহলে what will be the changes upstream and downstream of the flow channel এই জন্য আমাদের এটা পড়তেছে এবং কি ধরনের কার্ভ হবে সেই কার্ভটা কি ড্র ডাউন হবে নাকি ব্যাকওয়াটার কার্ভ হবে সেটা আমাদের জানতে হবে সেই জন্য আমরা এই স্টাডিটা করতেছি ঠিক আছে এখন বুঝতে পারছো তো চ্যাপ্টার 9 এ গিয়ে পড়বা চ্যাপ্টার 9 ভেন্টিচের বইতে দেখো চ্যাপ্টার 9টা পুরো পড়বা আর চ্যাপ্টার 10 এ কিন্তু কম্পিউটেশন আছে 9 10 মিলে কিন্তু আমি পড়াচ্ছি হ্যাঁ বুঝতে পারছো তো জি স্যার বুঝতে পারছি এখন আমার কথা হলো তোমরা গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো হোয়াট ইজ গ্র্যাজুয়ালি ফ্লো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউনিফর্ম ফ্লো এন্ড হোয়াই উই আর স্টাডিং গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো সেই তিনটা জিনিস তুমি শিখবা কারণ গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো কিন্তু লোকালে চেঞ্জ হয় লোকাল চেঞ্জের জন্য যে নদীর আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমে চ্যানেলের যে চেঞ্জ হয় সেই জিনিসটা আমরা বের করতে পারি এই এই স্টাডির পদ্ধতি এই এটার থেকে নলেজ গেইন করে আমরা বের করতে পারি আমরা প্রবলেম করবো এগুলো বুঝছো সেই জন্য তো আমাদের একটা বইয়ের মধ্যে চ্যাপ্টার 9 আছে আর আমি যেটা লেকচার নোট দিচ্ছি সেটা আমাদের সেটাও আমরা বের করি এখন আমি কিন্তু এক্সাম্পল গুলো দেখালাম কিন্তু এইটা এই একটা এক্সাম্পল দেখালাম না তোমাদের যে এক্সাম্পল গুলা এটা আমি এই বাঁ দিকে দেখবা না এখন বাঁ দিকেটা পরে শিখবা আমি যে ডান দিকে যে দেখালাম এই যে ডান দিকে দেখতে পাচ্ছ ফিগার গুলো দেখা যাচ্ছে ফিগার গুলো দেখতে পাচ্ছ জি স্যার দেখা যাচ্ছে এই ফিগার গুলো ভালো করে খেয়াল করবা এটা আমি দিয়ে দিব ফিগার এক্সাম্পলস অফ গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো কেন হয় কি কোন করি আমরা এগুলি এই ফিগার গুলো এখন এই পাশে কি হবে কি হলো এগুলো আমরা পরে পড়বো আমরা কিন্তু এই ফিগার গুলো আগে দেখবা যে গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো কাকে বলে এটা কিন্তু ইউনিফর্ম ফ্লো আকারে আসতেছিল জানো ইউনিফর্ম ফ্লো কিন্তু এখানে এসে যেহেতু ফল করতেছে পানিটা এখানে কিন্তু গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো হচ্ছে আর এখানে ইউনিফর্ম ফ্লো আসতেছিল কিন্তু ড্যাম ওয়্যার দ্য স্লুইস গেট দেওয়ার ফলে এখানে একটা গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো হচ্ছে আবার নিচে দিয়ে একটা গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো হচ্ছে হ্যাঁ সিমিলারলি তুমি স্লোপ চেঞ্জ করো এই দেখো মাঝখানেরটা স্লোপ চেঞ্জ করো এখানে একটা স্লোপ আসতেছিল এটা সাব ক্রিটিক্যাল স্লোপ আর সুপার ক্রিটিক্যাল স্লোপ হচ্ছে স্টিপ এই দুইটা মিলন স্থল এখানে দিয়ে এরকম ভাবে কার্ভ হচ্ছে এখানে একটা গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো এখানে একটা গ্র্যাজুয়ালি ফ্লো হচ্ছে দুইটা গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো হ্যাঁ এটা S2 কার্ভ হচ্ছে এখানে আর এখানে ইউনিফর্ম ফ্লো আসতেছে এখানে সিমিলারলি এখানে কার্ভ হচ্ছে এখানে কার্ভ হচ্ছে এই যে কার্ভ পোর্শনটা হলো গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো আর আমরা যেটা পড়বো এগুলি পড়বো আমরা ইউনিফর্ম ফ্লো তো আমরা জানি আমরা নলেজ আছে দেখো ইউনিফর্ম ফ্লো নলেজ লাগবে এগুলি করার জন্য ইউনিফর্ম ফ্লো এবং ক্রিটিক্যাল ফ্লো বাউন্ডারি কন্ডিশন আমাদের লাগবে এই চ্যাপ্টার পড়ার জন্য চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এবং 5 চ্যাপ্টার 3 4 5 6 সমস্ত নলেজ এখানে লাগবে যে কিভাবে YN বের করো নরমাল ডেপথ কিভাবে YC বের করবো ক্রিটিক্যাল ডেপথ এগুলো শিখাইছে না তোমাদের ক্রিটিক্যাল ডেপথ নরমাল ডেপথ এগুলো বের করা শেখানো হয়েছে তো নাকি বলো হ্যালো জি স্যার জি স্যার ইউনিফর্ম ফ্লো ডেপথ মানে নরমাল ডেপথ চ্যাপ্টার 5 এবং 6 এর মধ্যে ভেন্টিচের বইতে কিভাবে
নরমাল ডেপথ বের করে এটা শিখবা শেখানো হয়েছে। ক্রিটিক্যাল ডেপথ কিভাবে বের করতে এগুলো শিখবা আমার লাগবে আমি কিন্তু এটা শিখাইতে পারবো না যেমন ওয়াইএন এবং ওয়াইসি যদি না পারো না জানো তাহলে তুমি বলতে পারবে না কিভাবে তুমি কার্ভটা আঁকবা দেখো এখানে দেখো ওয়াইসি ওয়াইএন আছে এই ফিগারের মধ্যে এই ওয়াইএন ইজ গ্রেটার দেন ওয়াইসি যদি হয় তাহলে এটা হলো ব্যাকওয়ার্ড সাবক্রিটিক্যাল ফ্লো মাইল্ড স্লোপ হবে এগুলো আমরা জানতে হবে আমাদের তো ওয়াইএন এবং ওয়াইসি ভ্যালুগুলা জানতে হবে ফর ইউনিফর্ম ফ্লো কেস 12টা একটা ক্লাস আছে তো স্যার। হ্যাঁ ঠিক আছে 12-10 ক্লাস আছে কালকে চলে যাবা আমি কি বললাম আজকে আমরা ইন্ট্রোডাকশন পড়লাম জি স্যার। গ্যাজুয়ালি ভেরিড ফ্লোটা এবং ডিফারেন্স বিটুইন ইউনিফর্ম ফ্লো এন্ড গ্যাজুয়ালি ভেরিড ফ্লো কি এক্সাম্পলস তুমি সাইড করলা কিভাবে তুমি তৈরি করবা এই ফিগার গুলো দেখবা এবং কি কাজে এটা আমরা লাগে আমরা টু ডিটারমিন দি to estimate the height of a dam or to estimate the change of the slope to find out the influence of the water surface upstream and downstream. এটার জন্য আমরা এটা শিখতেছি ইনফ্লুয়েন্স না দিলে তোমাকে বললাম না একটা এক্সাম্পল গঙ্গা ভাত যদি দাও পানি যদি ইন্ডিয়া চলে যায় তো তোমার ভাত বানাই দিবে এই জন্য আর কি ঠিক আছে তাহলে তোমাদের ক্লাস মনে আরম্ভ হয়ে গেছে হ্যাঁ তো আমরা আজকে একটু এইটুকু পড়লাম স্টার্ট করলাম গ্র্যাজুয়াল ভেরিড ফ্লো খুবই বড় চ্যাপ্টার একটা খুব কেয়ারফুলি আমাদের কয়জন অ্যাবসেন্ট সবাই প্রেজেন্ট নাকি 45 প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স দিব সবাই প্রেজেন্ট না দেখি কারা কারা অ্যাবসেন্ট স্যার নিতে গেলে স্যার একটু লেট হয়েছে। তাহলে আমার মনে হয় আমি পরে একবার দেখবো না কারা কারা প্রেজেন্ট নাকি তোমরা শেষ করে দাও চলে দাও অল প্রেজেন্ট দিয়ে দিব নাকি 45 জন কে অ্যাবসেন্ট সেটা আমার জানা দরকার জেনে দেওয়া তো একটু আমাকে জানা হতো একটু অন্য ক্লাসে